দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সাদর আমন্ত্রণ। আপনাদের সঙ্গে রয়েছি আমি হারুন রশিদ। আপনারা জানেন, গত পর্বেই বলেছিলাম তথ্য, অপতথ্য, মিথ্যে তথ্য, তথ্য সব নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমরা কি করতে পারি এসব নিয়ে, আমরা কিভাবে বুঝবো, সেই বিষয় নিয়ে আলোচনা। আমরা এই বিষয়ে আলোচনা করব এবং আজকের শিরোনাম রেখেছি গুজবের রাত, গজবের রাত। আমরা কেন রেখেছি সেটা আপনারা বুঝতেও পারবেন। তো তার আগে আমাদের এখানে যারা অতিথি রয়েছেন এসব বিষয় নিয়ে আলোচনা করবেন, তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারপরে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ পার্টি, যাকে আমরা এবি পার্টি বলে। আপনাকে অভিনন্দন, আপনি সদ্য সাধারণ সম্পাদক হয়েছেন। আর আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন তানভীর মাহতাব আবির, তিনি সিনিয়র ফ্যাক্ট চেকার, রিউমার স্ক্যানার বাংলাদেশ। আমরা প্রতি পর্বেই এই ফ্যাক্ট চেকারকে রাখি, কারণ আমরা বিষয়গুলো বুঝতে চাই, দেখতে চাই যে কিভাবে এ ধরনের গুজব ছড়ায়, কারা ছড়ায়, কেন ছড়ায়। এবং আমরা এও জানতে চেষ্টা করব যে গুজব প্রতিরোধে, গুজব চিনতে, গুজব বুঝতে আমরা কি করব। বলে রাখি, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দাভোসে গিয়েছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে। সেটি তিনি 20 তারিখে বিকেলে যান বা সন্ধ্যার দিকে যান, ফিরে আসেন 25 তারিখে। এর ভিতরে অনেক গুজব ছড়িয়েছে, কিন্তু 23 তারিখ রাত্রে ঢাকা শহরে এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ব্যাপকভাবে ছড়িয়েছিল। এজন্যই আমি বলছি গুজবের রাত, গজবের রাত। আপনারা সে সময় কি হয়েছে, তার পদত্যাগের গুজব ছড়িয়েছে প্রধান উপদেষ্টার, একই সঙ্গে দায়িত্ব গ্রহণের গুজব ছড়িয়েছে আরেকজনের, একই সঙ্গে পিনাকি ভট্টাচার্যের কাছেও ক্ষমতা হস্তান্তরের গুজব ছড়িয়েছে। শুধু তাই নয়, পতিত স্বৈরাচারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তারও দেশে আসার গুজব ছড়িয়েছিল। একই সঙ্গে অনেকে কেউ এটা না বুঝতে পেরে দু একজন মাঠেও নেমে এসেছিলেন, গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। আবার মিষ্টি বিতরণেরও গুজব ছড়িয়েছে। তো আমরা এই যে রাতটি গেল 23 তারিখ, যেটাকে আমি গুজবের রাত, গজবের রাত বলছি, সেই রাতটি সম্পর্কে কেমন পর্যবেক্ষণ ছিল, আমরা প্রথমেই ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির আপনার কাছে জানতে চাই, আপনারা ওই রাত্রি কেমন পর্যবেক্ষণ করেছেন, কি ছিল, কি বুঝতে পেরেছেন? 23 প্রথমে হচ্ছে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। 23 জানুয়ারি বৃহস্পতিবার ছিল। স্বাভাবিকভাবে হচ্ছে বৃহস্পতিবারের রাতটা আমরা বলে থাকি আসলে গুজবের, আপনি যেভাবে মানে নামকরণ করলেন গুজবের রাত, আমরা প্রতি বৃহস্পতিবারে আসলে দেখি যে গুজব আসলে অনেক ছড়ায়, মানুষজন কাজ থেকে ফিরে এই জিনিসগুলো দেখে, অনেক শেয়ারও হয়। তো এই এই বৃহস্পতিবারটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে ছিলেন। দেশের প্রধান উপদেষ্টা এ পর্যন্ত যতবারই দেশের বাইরে গিয়েছেন তাকে নিয়ে কিছু না কিছু গুজব ছড়িয়েছে। এর ভিতরে সবচেয়ে সাধারণ যে গুজবটা সেটা হচ্ছে যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, আর কখনো ফিরবেন না, এই ধরনের গুজব। তো আমরা 23 তারিখ যেটা লক্ষ্য করলাম, যে দেখলাম যে একটি ভুয়া চিঠি ছড়ালো, যেখানে লেখা আছে যে প্রধান উপদেষ্টা একটি পদত্যাগ পত্র দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি। তো এইটা হচ্ছে সবচেয়ে মানে খুবই একটা ভাইরাল একটা গুজব ছিল। আমাদের ইন্ডিয়ার ফ্যাক্ট চেকাররাও আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এটা আসলে সত্যি কিনা জানার জন্য। তা আমরা খুঁজতে গিয়ে এটা দেখলাম। আমার সঙ্গে বিদেশ থেকে অনেকে যোগাযোগ করেছেন যে আসলেই কি। জি বলুন। হ্যাঁ, তো মানে এটা এটা খুবই হচ্ছে খুবই অদ্ভুত ঘটনা যে মানে বাঙালিরা তো অবশ্যই এটা 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 দেখেছেন, কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ান ফ্যাক্ট চেকার যারা হিন্দি বা ইংরেজি ভাষাতে যারা ফ্যাক্ট চেক করেন, তারাও আমাদের কাছে জানতে চেয়েছেন। তার মানে এটা মানে ট্রান্সলেট হয়েও ছড়িয়েছে অনেক। আমি জিজ্ঞেস করেছিলাম এরকম দু একজন ফ্যাক্ট চেকারকে, তারা বলেছেন যে হ্যাঁ, এটা ইংরেজিতেও ছড়াচ্ছে এক্সে, তারা দেখেছেন, এজন্য আমার কাছে জানতে চেয়েছেন। তো আমরা দেখলাম যে এটা গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী আমরা সেই ব্যাখ্যাগুলো জানবো, কিন্তু আমাদের প্রতিটি পর্যায়ে ব্যাখ্যা জানবো। একটু জানতে চাই, এটি কি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে, না ভারতীয় বা অন্য কোনো দেশের যোগাযোগ মাধ্যম ছাড়া মেইন স্ট্রিম মিডিয়ায় বাংলাদেশে আসেনি? আমি দেখেছি কোনো মিডিয়ায়, কিন্তু কোনো অনলাইনেও কি ছড়িয়েছিল কিনা, কোনো নিউজ পোর্টাল? অনলাইনে এবার মানে সৌভাগ্যবশত কেউ ছড়ায়নি। আমার মনে হচ্ছে যে মানুষ সচেতন হচ্ছে, মানে গণমাধ্যম কর্মীরা সচেতন হচ্ছেন। এটা ছড়ায়নি, তবে এটা মানে গণমাধ্যম বা অনলাইন বা এই ধরনের যে জি সামাজিক মাধ্যম জি। ছেড়ে একেবারে বাস্তব জীবনেও এটা ছড়িয়ে মানুষ গেছে। কি বিশ্বাস করছিল? কেউ কি বিশ্বাস করছিল এই হ্যাঁ, ধরনের আপনি গুজব? যেটা
আপনি যেটা শুরুতেই বললেন যে মিষ্টি বিতরণ হয়েছে, অনেকে উল্লাস করার জন্য বের হয়ে গিয়েছে, এটা আসলে খুবই বড় একটা আশঙ্কার বিষয় যে মানুষ বিশ্বাস করে ওটার পরবর্তী পদক্ষেপও নেওয়া শুরু করে দিয়েছে, যে অনেকে আমরা দেখেছি যে গ্রেপ্তারও হয়েছে গুজব করতে গিয়ে। গুজব এবং গুজব। এটা তো খুব ইন্টারেস্টিং জি, বিষয় হচ্ছে যে আমরা বোধহয় ভিডিওটা দেখে নিতে পারি একবার, তানভীর। আমরা অবশ্যই ভিডিওটা দেখে তারপরে বোধহয় সেটা দেখতে পারি, সেই ভিডিওটি কেমন ছিল। I, Mohammed Yunus, the Chief Advisor of Bangladesh, hereby announce my resignation. I have just resigned from the interim government. I also hand over my power to Pinaki Bhattacharya and dismiss the Army Chief Waqaruzzman. থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এই মনে হচ্ছে যেন 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 শব্দটা আমি বলছি, মনে হচ্ছে যেন যেন সত্য, যেন ঠিক, আসলে তো গুজব। এই গুজবটা কেন, এটি কিভাবে বুঝবো, সেটি তানভীর আপনার কাছে জানবো। তার আগে আমি যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা। কি মনে হয়, এর তো একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন থাকবে। এই ধরনের গুজব প্রধান উপদেষ্টা দেশের বাইরে, আপনি দেখলেন ভিডিওতে একটি ইংরেজি ভয়েস বসিয়ে দেওয়া হচ্ছে, সেটা বলবে তানভীর। তারপরে আবার শেখ হাসিনার কথা বলা হচ্ছে। এই বিষয়টি কেন হয় আপনার ধারণা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের যে রিপোর্টটা আপনারা এইমাত্র দেখালেন, এই রিপোর্টটা কিন্তু আমি দেখিনি এবং এই গুজবের সঙ্গে আমি পরিচিত ছিলাম না। তার মানে হচ্ছে গুজবের জন্ম এমন একটি জায়গায় হয় এবং এমন একটি জায়গায় একটি বিস্তার লাভ করে যেটির সঙ্গে মূলধারার গণমাধ্যম বা যারা আসলে মেইন স্ট্রিম মিডিয়া আমরা বলি, তার কোনো সংযোগ থাকে না। সাধারণত আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমেই এই ধরনের বক্তব্য, গুজব, ভিডিও এগুলো খুব দ্রুত ছড়িয়ে যায় এবং কিছু নিউজ পোর্টাল আছে যেগুলো আসলে খুব মানে কোনো নামি দামি নিউজ পোর্টাল না, যে যার যার বাসায় বসে এই ধরনের পোর্টালগুলো চালান এবং এগুলো কোনো রিনাউন্ড কোনো পোর্টালও না। এরা এই নিউজগুলোকে ছড়াতে সাহায্য করে, বিকজ আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যত বেশি ভিউ পাবেন, যত বেশি মানুষ আপনার সেই ভিডিওটি দেখবে, যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার হবে, তত বেশি কিন্তু আপনার ইনকামও হবে। সো ইনকামের সাথে যেহেতু বিষয়টি সরাসরি যুক্ত, একটা মহল চেষ্টা করে এই ধরনের চটকদার সংবাদ যত বেশি প্রচার করা যায় তত তাদের লাভ। একটি ইনকাম। দুই হচ্ছে এটা রাজনৈতিক যে ইমপ্লিকেশন, সেটা সাধারণত দেখা যায় পলিটিক্যাল পার্টিজের লোয়ার টায়ারে যারা থাকেন, যারা অতটা সচেতন নন, যারা মেইন স্ট্রিম মিডিয়ার সঙ্গে তেমনভাবে সংযোগ রাখেন না, অর্থাৎ পেপার বা টেলিভিশন স্ক্রলে কি যাচ্ছে সেদিকে অত নজর না রেখে ফেসবুকের দিকে নজর রাখেন বেশি, তারা এগুলো খবরের দ্বারা এফেক্টেড হন। দুই রকম, একটা দল আছে যারা এই খবরে খুব খুশি হয়ে যায়, মিষ্টি বিতরণ করতে গিয়ে অ্যারেস্ট হয়ে যায়, দুজন গ্রেপ্তার হয়েছে, জি সেটার দিকে ইঙ্গিত করেই বলছি। আবার আরেক দল আছে যারা হয়তো একটু নার্ভাস হয়ে যায় যে হলোটা কি হঠাৎ করে। আরেকটা বিষয় যেটা পলিটিক্যালি, যখন কোনো সরকার একটু আনস্টেবল থাকে, কোনো সরকারের ভিতটা খুব মজবুত না থাকে এবং খুব একটা মানে আমি বলবো যে একটু মানে টালমাটাল সরকার যেটাকে বলা হয়, সেই ধরনের দুর্বল সরকারের সময় সরকারকে ঘিরে এই ধরনের নিউজগুলো প্রচুর ডালপালা মেলবার সুযোগ পায়। সরকার দুর্বল, এটা নানান কারণেই দুর্বল, কারণ এই সরকারের ভিত্তি তো আসলে মানুষের ভোট নয়, এই সরকারের ভিত্তি হচ্ছে মানুষের ভালোবাসা, সমর্থন, গণমানুষের রক্ত এবং গণমানুষের যেই প্রতিবাদ, হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ, ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ, সেটা হচ্ছে এই সরকারের মূল ভিত্তি। এই ভিত্তিটাকে সরকার কিন্তু গত 5 মাসে অনেক বেশি শক্তিশালী করতে পারত যদি মানুষের চাওয়া খুব বেশি না, অল্প কিছু চাওয়া, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, একেবারে স্পেসিফিক মোটা দাগে। দুটো কারণ জানলাম, আর কোনো কারণ? আর কোনো কারণ নেই। কেন এটা ডালপালা মেলে? ডালপালা মেলে বিকজ কিছু মানুষ এটা মেলতে দিতে পছন্দ করে এবং কেউ কেউ এটা থেকে ফায়দা নেবার চেষ্টা করে, আবার কেউ কেউ প্রতারিত হয়। সো দুই তরফেরই ব্যাপার আছে। ফুয়াদ, কারা ফায়দা নিতে চেষ্টা করে, কেন গুজব ছড়ায়, কোন পক্ষের লাভ হয়? ধন্যবাদ। যারা 9/11-এর ঘটনা জানেন, তারপরে তো মনে আছে যে বুশ ব্লেয়ার মিলে আপনার ইরাকে অ্যাটাক করলো 2002-তে। বেসিসটা কি ছিল? যে সাদ্দাম হুসেন WMD, ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, মানে প্রচণ্ড মারণাস্ত্র টাইপের জিনিসপত্র সে লুকায় রেখেছে। তো এইটা ওখানে এখনো রয়ে গেছে এবং তারা এটা দিয়ে তাদের নিজস্ব মাইনরিটিদেরকে হত্যা করছে, যারা কুর্দি আছে, যারা শিয়া আছে, তাদেরকে তারা মারছে।
এবং জাতিসংঘে দেখেন কলিন পাওয়েল তখন সেক্রেটারি স্টেট ছিল, তিনি গিয়ে বুশের পক্ষে এটা বলল যে উই হ্যাভ সিরিয়াস এভিডেন্স, FBI CIA অ্যাফার্ম করছে যে ইরাকের কাছে WMD আছে। জি। পরে যুদ্ধের পরে যখন 5-6 গিয়ে আপনার সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হইলো, ফাঁসি দিয়ে দিল, দেখা গেল যে আসলে WMD মারণাস্ত্র কখনো পাওয়া যায় নাই, আসলে গোয়েন্দা সংস্থাও জানতো, কোনোদিন ছিল না। এটার মধ্য দিয়ে যেটা হয়েছে, আপনার 14 লক্ষ মানুষকে আপনি হত্যা করে ফেললেন। একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রটা অত্যন্ত সলভেন্ট ছিল, বাংলাদেশ থেকেও কিন্তু 80-90 দশকে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার শ্রমিকরা সেখানে জব করতেন অবশ্যই। এবং ফার্স্ট গালফ ওয়ারকে 1991-এ ইরাকের কথা তো বলছি, ইরাকের কথা বলছি, 91-এ আপনার ব্রিটিশ পাউন্ডের থেকেও ইরাকি দিনারের দাম বেশি ছিল। এক ইরানি দিনারে 2.5 পাউন্ড পাওয়া যেত। সেই রকম একটা ডেভেলপ কান্ট্রি, পৃথিবীর সবচেয়ে বেশি FRCS করা ডাক্তার ছিল ইরাকে, পৃথিবীর সবচেয়ে বেশি PhD হোল্ডার একাডেমিক ছিল তখন ইরাকে। এটা বলছি যে দেখেন, একটা মিথ্যাচারের উপরে ভিত্তি করে একটা রাষ্ট্র কিভাবে আর একটা রাষ্ট্রের উপর যুদ্ধ চাপিয়ে দেয় এবং টোটাল ডিস্ট্রাকশন বলতে যা বোঝানো হয়, মাস ডিস্ট্রাকশন। ওই যে আপনি আমার ল্যান্ড ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন যে কেন করে, জি। তার স্ট্র্যাটেজিক বেনিফিট আছে এখানে। বেনিফিটটা কি? এটা দিয়ে সে কি করেছে, পশ্চিমারা টোটাল ইরাকের তেল গ্যাসের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা যুদ্ধে যা খরচ করেছে তার থেকে কয়েক হাজার গুণ বেশি সে প্রতি বছর আপনার ধরেন few $100 trillion তেল গ্যাস গত 20-25 বছরে নিয়ে গেছে। এটা স্ট্র্যাটেজিক বেনিফিট। সে দ্বিতীয়ত যেটা করেছে তার স্ট্র্যাটেজিক এবং ডিফেন্স বেনিফিট, সেটা হচ্ছে ইসরায়েলকে সেফগার্ড করা, ইসরায়েলের আশেপাশে কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র যেন গড়ে না ওঠে, সেটা সে এখান থেকে এনশিওর সেটার করেছে। ইমপ্লিকেশনটা আমরা বুঝতে চাই। সেকেন্ড হচ্ছে কি দেখেন, ইমপ্লিকেশন হচ্ছে সিভিল ওয়ার একটা রাষ্ট্রকে কিভাবে এনগালফ করে ফেলে। রাষ্ট্রভঙ্গুর হয়ে গেছে, পুলিশ বাহিনী কলাপস করেছে, মিলিটারি কলাপস করেছে, গ্রিন জোন বানায় আমেরিকা ওইখানে একটা ছোট্ট এলাকার ভিতরে ভোট করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তার যে এম্পেরিয়াল যে ইন্টেনশন ছিল, অ্যাসপিরেশন ছিল। দ্বিতীয় এক্সাম্পল দেই আপনার, 2016-তে গিয়ে আপনার 14, 15, 16 অনওয়ার্ডস যে ক্যাম্পেইনটা শুরু হইলো ইংল্যান্ডে ব্রেক্সিটের জন্য, পরবর্তীতে আমরা দেখলাম 19-20-এ গিয়ে নির্বাচন হইলো যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা বের হয়ে যাবে কিনা, এই মর্মে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি এক্সিট করবে। এবং দ্বিতীয় প্যারালাল এক্সাম্পল হচ্ছে 2016-তে ট্রাম্পের নির্বাচিত হওয়া। এবং এই পুরো প্রসেসে একটা ইলেকটোরাল ক্যাম্পেইন অর্গানাইজেশন খুব অ্যাক্টিভলি কাজ করেছে, সেটা হচ্ছে কেমব্রিজ অ্যানালিটিকা। তারা কিভাবে ইনফরমেশন ম্যানিপুলেট করে রাইট উইং সাইডে ভোটকে ম্যানিপুলেট করা পাঠানো। হোয়াট ইজ ইন বাংলাদেশ? তো বাংলাদেশ হচ্ছে, আপনি দেখেন গত 6 মাসে আমরা কি ডিসইনফরমেশন ফেস করেছি। মাইনরিটি পারসিকিউশনের নামে যে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন আমরা ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন দ্বারা দেখেছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে যে 19 জন হিন্দুকে ব্রুটালি হত্যা করা হয়েছে। ফ্যাক্ট চেকাররা এবং পার্টিকুলারলি নেত্র নিউজ ভেরি থরলি ইনভেস্টিগেট করে দেখিয়েছে যে আসলে তারা কি হিন্দু হবার কারণে, তার ধর্মের কারণে নিহত হয়েছে, না আসলে সে সংঘর্ষে মারা গেছে, সে আসলে আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল, সেইভাবে মারা গেছে। এটা করতে গিয়ে যেটা হয়েছে, বাংলাদেশে ধরেন সাতক্ষীরাতে মন্দিরের আদলে একটা রেস্টুরেন্ট আছে, এটা আওয়ামী লীগের এক জেলার নেতা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা লোকজন জ্বালায় দিছে 5ই আগস্টের পরে। ইন্ডিয়ান মিডিয়াতে নিউজ আসছে যে সাতক্ষীরাতে মন্দির পোড়ায় দেওয়া হয়েছে। কুমিল্লাতে একটা মন্দিরের 3 তলায় 4 তলায় হচ্ছে আওয়ামী লীগের অফিস, লোকজন গিয়ে আপনার আওয়ামী লীগের অফিসটা 3-4 তলায় জ্বালায় দিছে। ইন্ডিয়ান মিডিয়াতে নিউজ আসছে কুমিল্লাতে মন্দির পোড়ায় দিল এই বাংলাদেশের মুসলমান নামধারী। ইন্ডিয়ান প্রোপাগান্ডা তো আমরা জানি। প্রোপাগান্ডা মেশিন। আমি কিন্তু আপনার কাছে সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি, 23 তারিখ রাতে এই যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবের টার্গেটটা কি ছিল, কি মনে হয়? টার্গেট সেম। আপনি যদি ইন্ডিয়ান মিডিয়ার প্রোপাগান্ডাটা বোঝেন, এবং ইন্ডিয়া কিন্তু ইনফেমাসলি সে কিন্তু গোল্ড মেডেলিস্ট ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনে, সে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন বিভিন্ন ক্যাটাগরিতে, গোল্ড মেডালিস্ট। সে গোল্ড মেডেলিস্ট এই জায়গাতে। তো সে কেন এটা করে, সে কি করতে চায়, এটা দিয়ে কি অ্যাচিভ করতে চায়? সে অ্যাচিভ করতে চায় যে বাংলাদেশ ইজ রান বাই এ বাঞ্চ অফ এক্সট্রিমিস্ট, ইসলামিক এক্সট্রিমিস্ট, যারা ভারতের সাথে সম্পর্ক চায় না, যারা এদেশের সংখ্যালঘুর নাগরিক অধিকারে বিশ্বাস করে না, যারা এই দেশে জামাত সহ অন্যান্য ইসলামিক দলকে ক্ষমতায় এনে শরিয়া প্রতিষ্ঠিত করতে চায়। সো দুনিয়ার পথে আপিল করছি যে এখানে একটা সেকুলার ফোর্সকে ক্ষমতায় ফিরায় নিয়ে আসা
বাংলাদেশের জন্য, বাংলাদেশের হিন্দুদের জন্য এবং ভারতের জন্য কেন জরুরি, এইটা সে অ্যাচিভ করতে চায়। বারবার 23 তারিখের মাধ্যমে সে একই মেসেজ দিয়েছে, কিভাবে প্রফেসর ইউনূসকে ছোট করা যায়, আন্ডারমাইন করা যায়, অন্তর্বর্তীকালীন সরকারকে হেয় করা যায়, সেটা। আমরা এই আলোচনায় আবার আসবো, তার আগে আবার একটু ফ্যাক্ট চেকারের কাছে যেতে চাই আমরা। তানভীর, আমরা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে এই যে ভিডিওটা আমরা একটু আগে দেখলাম, যদি লুপে সেটি আবার চালিয়েও দেখা যায় তানভীরের সঙ্গে, যে আসলে এটা আমরা বুঝবো কিভাবে, কোন জায়গা থেকে বোঝা যায় এটি একটি ভুয়ো, এটি একটি মেকিং, এখানে কি ডিপ ফেক অথবা এআই ব্যবহার করেছে? তানভীর যদি বলতেন আমাদের একটু। শুরুতে যেটা মানুষকে হচ্ছে বুঝতে হবে যে মানুষকে এখন সচেতনতা বাড়াতে হবে, এই কারণে যে এখন এআই ডিফেক্ট এগুলো খুব বেশি ছড়াচ্ছে। এটা আমরা বাংলাদেশে গত যে নির্বাচনটা হলো গত বছরের জানুয়ারিতে, ওই সময় থেকে দেখছিলাম যে ডিফেক্ট বা এআই এর ব্যবহারটা অনেক বেড়ে গেছে, বিশেষ করে রাজনৈতিক ফিল্ডটাতে বেশি। আমরা বাংলাদেশে দুইটা ফিল্ডে সবচেয়ে বেশি দেখেছি, একটা হচ্ছে বিনোদন আর একটা হচ্ছে রাজনৈতিক ফিল্ডে সবচেয়ে বেশি ডিফেক্ট। তো আমরা এটা বুঝতে হবে যে ডক্টর ইউনূস একজন দেশের সর্বোচ্চ একটা পদে আছেন। তো উনি যদি কোনো ভিডিও বার্তা দেন, এটা অবশ্যই গণমাধ্যমে আসবে, ওনার ভেরিফাইড পেজ আছে, ওখানে আসবে, যেটা সবসময় হয়ে আসছে। তো এটা ওই মাধ্যমগুলোতে যদি আমি না পাই, আমাকে অবশ্যই একটু সন্দেহ করতে হবে যে এটা অবশ্যই, এটাতে কোনো সন্দেহজনক একটা ভিডিও, এটা মানে অথেন্টিক সোর্স থেকে আসেনি। এটা হচ্ছে মানুষকে এই সচেতনতা মানুষকে নিজেরাই তৈরি করতে হবে। কিন্তু একটা প্রশ্ন আপনাকে আমি করতেই চাই, সেটি তো আমরা সচেতন জায়গা থেকে আমি বুঝবো, বাট আপনারা ফ্যাক্ট চেকাররা এটি যে ভুয়া, কোন কোন সাইন দেখে বুঝলেন এটা ভুয়া? আমি যদি সেটা একটু জানতে চাই। এখানে তো একটি ইংরেজি স্টেটমেন্ট আছে যেটা বোঝা যায় প্রফেসর ইউনূসের ভয়েসের সাথে অনেকটা মিলে যায়, আরেকটি ভিডিও আছে কোন সময় সেটা আমি বুঝতে পারছি না। এই যে প্রফেসর ইউনূসের ভয়েসটা করলো, এখানে কি পদ্ধতিটা তো ব্যবহার করা হয়েছে, আমি সেটা জানতে চাই। এখানে হচ্ছে কিছু সফটওয়্যার আছে এবং কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে আপনি কমান্ড দিলে, আপনি যেভাবে বলবেন যেভাবে বলে দিন, এবং ডক্টর ইউনূসের একটা কণ্ঠকে কপি, ওখানে একটা আপলোড করা হয় একটা ফাইল, যে এনার মতন কণ্ঠ, আপনাকে সেভাবে হচ্ছে তারা তৈরি করে দিবে। এখন জিনিসটা এতই সহজ হয়ে গিয়েছে। তো আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে করতে আমরা জিনিসটা মানে দেখলে হচ্ছে আসলে এখন বোঝাটা আমাদের জন্য সহজ, যে আমরা যে প্রফেশনাল জায়গা থেকে আছি, যে এই জিনিসটা আসলে এআই ডিফেক্ট বা এই ধরনের জিনিস। তো এটা হচ্ছে সাধারণ মানুষরা বুঝে কি হবে, যে ভিডিওটাতে দেখবেন খুব ডিপলি যদি আমরা দেখি, যে এগুলোতে কিছু সূক্ষ্ম অসঙ্গতি থাকে, যেমন হাতের নাড়াচাড়া, মুখের যে কথা বলার সাথে তার মুখের অঙ্গভঙ্গি গুলোতে কিছু অসঙ্গতি থাকে, যেগুলো একটু ডিপলি যদি কেউ দেখে, তো সেই অসঙ্গতি ধরতে পারে, যে কেউ ধরতে পারবে। আমরা ওই কাজগুলো করে দেখি আমাদের ফার্স্ট হচ্ছে মানে আমরা তো স্টেপ বাই স্টেপ আগাই, তো আমাদের ফার্স্ট স্টেপ গুলো হচ্ছে অসঙ্গতি গুলো ধরে বের করা। তো অসঙ্গতি গুলো যখন পাই, আমরা অবশ্যই দেখি যে এই ধরনের ভিডিও গুলো সাধারণত ডক্টর ইউনূসের পেজ অথবা গণমাধ্যমে লাইভ সম্প্রচার হয়, আমরা ওই পিছনের ভিডিও গুলো দেখি যে আসলে এই ধরনের পোশাকে বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডে উনি আসলে সর্বশেষ কবে হচ্ছে এই ধরনের বক্তব্য দিয়েছেন। তো আমরা ওগুলোর সাথে মিলিয়ে অনেক সময় দেখি যে মিল পেয়ে যাই, মানে ভিডিওগুলো ঠিক, কিন্তু জাস্ট উনি যে বক্তব্যটা দিয়েছেন ওই বক্তব্যটাকে পাল্টে দেওয়া হয়েছে এআই এর কৃত্রিম কণ্ঠস্বর বসিয়ে দেওয়ার মাধ্যমে। এইভাবে অনেকগুলো উপায় আছে সাধারণত হচ্ছে এই ধরনের ভিডিওগুলো বোঝার জন্য। চমৎকার ব্যাখ্যা। আমরা বুঝতে পারছি আসলে কিভাবে আমরা ফেক বুঝবো, ডিপ ফেক বুঝবো। আমার মনে হয় এটা একটা কাঁচা হাতের। তবে ফ্যাক্ট চেকে এবার একটা দর্শক বিরতি নেব, এবং বিরতির পর আবার ফিরে আসবো আমাদের এই অতিথিদের নিয়ে, এই আলোচনায় থাকবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা তো গুজবের রাত, গজবের রাত নিয়ে কথা বলছি, এগুলো নিয়ে কথা চলতেই থাকবে, পুরো প্রোগ্রামই আসলে সেটি নিয়ে। তার আগে আমাদের যে দুজন অতিথি রয়েছেন, বেস্টার রুমিন ফারহানা আর বেস্টার ফুয়াদ, তাদের তো গুজব আছে। গুজব টের পান রুমিন ফারহানা? আপনাকে নিয়ে কি কোনো গুজব আপনার জানা আছে? আমাকে নিয়ে ম্যাক্সিমামই গুজব, আমাকে নিয়ে সত্য বয়ান বরং আমি কমই পাই মাঠে। যেমন ধরেন আপনার যে টিকটক, এটা আপনি জানেন খুব হয়েছে যে আপনি এবং আমার কাছে এটা রয়েছে, শেখ হাসিনার সাথে মির্জা ফখরুল ও রুমিন ফারহানার হাত মেলানোর একটা টিকটক বাজারে খুব ভাইরাল হয়েছে, দেখেছেন নাকি এটা? আমি দেখিনি। তারপরে আপনার সাথে যে একই সঙ্গে আপনি প্রধান শেখ হাসিনাকে আবার দেশে ফিরে আসার জন্য আহ্বান জানিয়ে আরেকটি টিকটক হয়েছে। তাই? জি। আমার যেহেতু টিকটক অ্যাকাউন্ট নাই, আমি টিকটক আসলে খুব দেখতে পাই না, সে কারণে। কিন্তু আপনাকে তো টিকটকে খুব পছন্দ করে, আপনি দেখতে সুন্দর, ব্রিলিয়ান্ট রাজনীতিবিদ,
সব মিলিয়ে কিন্তু আপনি টিকটকে গুজবে এখন খুবই গুজব পপুলার। আমি না এই ব্যাপারে আসলে একটু সিরিয়াস নোটে দুইটা কথা বলতে চাই। জি। এই যে ধরেন এআই জেনারেটেড যেই ভিডিওগুলো হচ্ছে, যেই ছবিগুলো হচ্ছে, যেই বক্তৃতাগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমাদের পলিটিশিয়ানদের জন্য বিশ্বব্যাপী একটা বড় থ্রেট তৈরি করছে। এবং যেহেতু নারীরা যে কোনো নতুন প্রযুক্তির সবচেয়ে প্রথম শিকার, সে কারণেই এই যে ভিডিওগুলো নিয়ে এখন আমরা হাসছি, মজা করছি, নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছি, আমি জানি না ইলেকশন আসা পর্যন্ত আসলে আরো কি কি ভয়াবহ জিনিস তৈরি হবে। এবং এটা যে শুধুমাত্র আমার বিপক্ষ দল আমার বিরুদ্ধে ব্যবহার করবে তাই না, আমার নিজের দলেরও যারা আমার প্রতিপক্ষ, যারা হয়তো ওই আসনটিতে নির্বাচন করতে চান কিংবা যারা যে কোনো কারণেই হোক আমাকে পছন্দ করেন না, তারাও কিন্তু এই ধরনের ভয়াবহ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এই ধরনের ডিসইনফরমেশন খুব দ্রুত ছড়াতে পারবেন। এবং আমাদের মতন দেশে যেটা হয় হারুন ভাই, আমাদের দেশে শিক্ষিত মানুষ, সচেতন মানুষের হার সত্যি খুব কম। আমি মনে করি 10%-এর বেশি মানুষ বাংলাদেশে খুব একটা সচেতন মানুষ নন। এবং আমাদের একটা নতুন জেনারেশন যারা হয়তো সেভাবে সচেতনতা তাদের মধ্যে আসেনি, কিন্তু তারা 24টা ঘন্টা মোবাইলে বুঁদ হয়ে থাকে এবং একটার পর একটা ভিডিও দেখতে থাকে, টিকটক দেখতে থাকে, এবং তারা মেইন স্ট্রিম মিডিয়ার সাথে পরিচিত নয়, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং পরিচিত। তারা কি করবে? তারা এই কথাগুলো বিশ্বাস করবে এবং এই কথাগুলো আমাদের বেশিরভাগ মানুষের মানে যেটা আমাদের আসন, ঢাকায় আর কয়টাই বা আসন সংসদীয়, একেবারেই গ্রামে, অজ পাড়া গায়ে রে ভাই, একেবারেই গ্রামে। সেখানে আপনি আসলে কোনটা ফেক, কোনটা ডিপ ফেক, কোনটা এআই, কোনটা বিআই, কোনটা সিআই, আপনি কিছুই বুঝাইতে পারবেন না তাদেরকে। সো ওই রকম জায়গায় গিয়ে আমাকে একজন নারী হিসেবে কি পরিমাণ স্ট্রাগলের মধ্যে পড়তে হয় এটা আশা করি আপনারা বুঝবেন। এবং আমার মনে হয় যে বিষয়গুলো না আমাদের এখন থেকে খুব সিরিয়াস নোটে আলোচনা হওয়া উচিত। একদম আশঙ্কিত কারণ মার্কিন নির্বাচনে কিন্তু গুজব প্রভাব ফেলেছে, আপনি খুব ভালো করে জানেন। হ্যাঁ, এবং এটা নিয়ে কিন্তু আমি দেখেছি যে মার্কিন নির্বাচন গত বছর আমার কাছে ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস থেকে এসেছিল, আমার দুটো ছবি, ফেক ছবি নিয়ে আমাকে বলছিল যে তোমার দেশের রাজনীতিতে তোমার এরকম ছবি আসলে কি ধরনের প্রভাব ফেলছে। ওই ছবি দুটো অবশ্য ওদের হাতে আমি প্রথম দেখি এবং আমি শঙ্কিত হই। এটা নিয়ে হাসাহাসি হতে পারে, এটা নিয়ে আমরা হয়তো মজা করে উড়িয়ে দিতে পারি, আমরা হয়তো ইগনোর করতে পারি, কিন্তু এটা কিন্তু লং রানে একজন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। এবং একজন পুরুষের জন্য আমাদের মতন কিছুটা আইয়ামে জাহেলিয়াতের যুগে যে দেশ এখনো অনেকখানি পড়ে রয়েছে, সেখানে হয়তো পুরুষকে অত এফেক্ট করবে না, কারণ আমার দেশে একটা কথা প্রচলিত আছে যে পুরুষ হলো সোনার আংটি, বাঁকা হইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু একজন নারীকে এটি সকল দিক থেকে আক্রমণ করবে। ফুয়াদ, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস থাকা উচিত না, আপনি যে কথাটা বলেছেন এটি কি গুজব নাকি? ফ্যাকচুয়ালি আসলে মানে এই কাটাকাটির বক্তব্যের শিকার আমরা সবাই আর কি। এবং যেটা হচ্ছে যে আমার লার্নার ফ্রেন্ড বলছিলেন যে আপনিও বলছেন যে ভিউ বাড়ানোর যে একটা রাজনীতি আছে, যারা ফেসবুক মনিটাইজ করেন, ইউটিউব মনিটাইজ করে টাকা ইনকাম করেন, তাদের দেখবেন যে এই বিষয়গুলো মানে খুব বেশি করা হয় আর কি। 16ই ডিসেম্বর নিয়ে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে 16ই ডিসেম্বরের সারেন্ডার সেরিমনিটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের মুক্তিযুদ্ধে, কিন্তু এইটাকে ভারত তার বিজয় দিবস আকারে সে বারবার আমাকে মনে করায় দেয় যে আমি তোমাকে দেশটা বিজয়ী বানায় দিছি, স্বাধীন কইরা দিছি, এই দেশটা আমি ঠিক করে দিছি তোমার জন্য, এবং আমার 3-4 হাজার সোলজার মারা গেছে, এই কথাটা বারবার বলে। তো সেখানে আমি এই আলাপটা তুলেছি যে বাংলাদেশের ভিন্ন কোনো বিজয় দিবস খুঁজে নেওয়া দরকার কিনা, কারণ 16ই ডিসেম্বরের পরে তো টেকনিক্যালি বাংলাদেশ ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিল। একটা বিষয় হচ্ছে যে দ্বিমত, প্রথম মত থাকার কোনো সমস্যা নাই, ডেমোক্রেসিতে যে কেউ দ্বিমত করতে পারে, আপনার ইজ ফাইন, কিন্তু কেটে এই যে মিসলিডিং কথাটা বলা, মাঝখানে দেখলাম যে আমি পরিমণি নিয়ে একটু কথা বলেছি, খেলা নিয়ে একটু কথা বলেছি, এটা কেটে দিয়েছে। তো যেটা ওখানে প্রসঙ্গক্রমে বলছিলাম একটা প্রতিবন্ধীদের অনুষ্ঠানে যে 90 লক্ষ প্রতিবন্ধীদের, হ্যাঁ, প্রতিবন্ধী ভাই বোনদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল, সেখানে অলমোস্ট কোনো জাতীয় গণমাধ্যম যায় নাই। কারণ এবং যারা যারা গুরুত্বপূর্ণ মেহমান ছিলেন উপরের দিকের সরকারের প্রতিনিধিরা, ওনারাও কেউ যান নাই। ওই প্রসঙ্গে আমি যখন এই
প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা 24-এর আন্দোলনে প্রতিবন্ধী হয়েছেন, জন্ম থেকে প্রতিবন্ধী হয়েছেন, আহত হয়েছেন, তাদের কষ্টের কথা শুনেছি। ওই প্রসঙ্গে আমি বলেছি যে এক সাকিবের আর মাশরাফির এই বাইরাবাইরি দেখতে পরিমণির গসিপ কভার করবার জন্য গণমাধ্যমের অভাব হয় না, কিন্তু 90 লক্ষ ডিসেবল জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করবার জন্য কোনো গণমাধ্যম আজকে হয়নি। সাপেক্ষ একটি বক্তব্য ছিল, ক্লিয়ার। আপনি তো একবার গ্রেপ্তার হয়েছিলেন, আপনি কি জানেন একটি নারী পাচারকারী চক্রের সাথে? আমার কাছে সেই গুজবটি আছে, আসাদুজ্জামান ফুয়াদ, এবং এটি কিন্তু একটি দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় আপনার ছবি সহ, আপনি কি জানেন সেটা? হ্যাঁ, ওইটাও চোখে পড়েছে, এবং আমি খুবই কৃতজ্ঞ এই ফ্যাক্ট চেকাররা যারা আছেন তারাই দেখলাম যে 24 ঘন্টার ভিতরে এটা ফ্যাক্ট চেকিং করে বের করে দিয়েছে যে এটা ওইটা বলা হয়েছিল 2009 সালের একটা ইনসিডেন্ট। 2009 সালে আসলে আমি দেশে ছিলাম না, তাদের ছবি নারী পাচারকারী রীতিমতো আর কি। 2009 সালে ওই সময়টাতে আমি ছিলাম না আর কি, দেশে ছিলাম না। এরপরে হচ্ছে যেটা নয়া দিগন্তকে একটা হাইলাইট করে করা হয়েছে। নয়া দিগন্ত তাদের আর্কাইভ ঘেটে তারা স্টেটমেন্ট দিয়েছে, ফটোকাট করে দিয়েছে। এইটা তাদের নিউজ কখনো ছিল না। ফ্যাক্ট চেকাররাও বলেছে এটা চাঁপাইনবাবগঞ্জের একটা আঞ্চলিক রিউমার পত্রিকা। স্ক্যানারই বলেছে, ওরা আমাদের সঙ্গে থাকে এবং রিউমার স্ক্যানার কিন্তু আমাদের পার্টনার। জি বলুন। তারা ওইটা আইডেন্টিফাই করে দিয়েছে। তো এটা বিভিন্ন বক্তব্যের ভিকটিম আমরা হচ্ছি আর কি রেগুলার। অল্প একটু বিষয় আপনার কাছে যাব, যে আবার আমরা অন্য আলোচনায় যাব। সেটি হচ্ছে যে রিউমার কি জেন্ডার বায়াসড? আপনার ব্যাপারে রিউমার কম, রুমিন আপার ব্যাপারে রিউমার বেশি, মানে আপনি কি কম বিখ্যাত? একটা তো হইলো বিখ্যাতের একটা ব্যাপার আছে, সার্টেনলি। রুমিন তো লম্বা সময় ধরে লাইমলাইটে আছে, এমপি হওয়ার আগে থেকে। তারপরে হচ্ছে যে বিভিন্ন কারণে সে মেয়েদের ভিতরে ধরেন এই ধরনের ফ্যামিলি থেকে রাজনীতিতে আসা, এই প্রোফাইলের ব্যারিস্টার, পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে, এমপি হয়েছে, সব কিছু মিলায় বিভিন্ন কারণে রুমিন তো লাইমলাইটে বহুদিন থেকে। তো সেই জায়গাতে একটা ব্যাপার আছে। দ্বিতীয় একটা ব্যাপার আছে, আপনার জেন্ডার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা ইউরোপ আমেরিকাতেও দেখেছি যে ফিমেল পলিটিশিয়ান যারা আছেন তারা এই ভিকটিমটা, বুলিং এর শিকারটা তারা অনেক বেশি হয় অনলাইনে। সাইবার বুলিং এক ধরনের, তাহলে এই সাইবার যে বুলিং গুজব ছড়ায়, আমি একটু বলে নি দর্শকদের যে ব্যারিস্টার ফুয়াদ খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলেছেন, যে এটা অনেকটা জেন্ডার বায়াস এবং খ্যাতিমান নারীদের নেওয়া হয় এবং একটা বুলিং, এটি একটা অপরাধ। তাহলে সার্টেনলি সাইবার বুলিং তো সারা গুরুত্বপূর্ণ অপরাধ। এবং আমার লার্নার ফ্রেন্ড একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রেজ করছেন যে যেটা হয়তো ধরেন এখন সে পরিণত বয়সে আসছে পলিটিক্সে, সে কেয়ার নাও করে, ড্যাম কেয়ার। জি, সমস্যাটা হচ্ছে মেয়েরা যারা ধরেন এখন ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, এই আন্দোলনে সক্রিয় ছিল, রাজনীতিতে আসবার একটা আকাঙ্ক্ষা ছিল, এটা সেটা ছিল, সে যখন দেখবে যে রুমিন একজন সাংবাদিককে একটা ফোন নাম্বার দিচ্ছে একটা মিটিং শেষে, সেই কনভারসেশনটা এতটুকু, সে ফোন নাম্বারটা চেয়েছে, রুমিন তার ফোন নাম্বারটা বলেছে, এতটুকু রেকর্ড করে মোবাইল আপনার আপলোড করে দিয়েছে ফেসবুকে, ইউটিউবে। এটা হলো রুমিনের ফোন নাম্বার। এবং তারপরে চিন্তা করেন তার ফোন তো মানে ফ্লাডেড হয়ে গেছে উইথ কলস এন্ড এসএমএস, এবং তার ফোন নাম্বার চেঞ্জ করতে হয়েছে। আমি যেটা ঘটনা জানি জন্য বললাম। তাহলে এখন যে মেয়েটা এই আন্দোলনে সক্রিয় ছিল, কিন্তু তাকে এখন আমি রাজপথে দেখছি না, কিন্তু তার রাজনীতিতে আকাঙ্ক্ষা আছে। আপনারা এখানে এসে আলোচনা করি যে সেই মেয়েরা কোথায়, বিপ্লবীরা যারা পুলিশের গাড়ি আটকে দিয়েছিল, ওরা কেন লড়াইতে আসছে না? ওরা কেন এখন আর ফ্রন্টে নাই? কিভাবে ফ্রন্টে থাকবে? রুমিনের ওই হাফ মিনিটের একটা ভিডিও দেখার পরে ওর বাপ মা তো ওর দড়ি দিয়ে বাঁধা রাখবে বাসায়, তুই ফোন ইউজ করবি না। তাদেরও একটা হ্যারাস করা হচ্ছে। রুমিন বলতে চাচ্ছিলেন। জি, যুক্ত করতে চাই ভাইয়ের সাথে। আমার নাম্বার তো বদলালাম, ডিসি সাইবার। আমি আবারও বলছি, ডিসি সাইবার, আমি স্পেসিফিক্যালি চিঠি লিখে জিডি করে মামলা দায়ের করে, মেট্রোপলিটন পুলিশের ডিসি সাইবার ক্রাইম, জি, আমি তাকে কমপ্লেইন করেছি। আজকে 1 মাসের উপরে হয়েছে, কোনো ব্যবস্থায় ভদ্রলোক নেয়নি। আমি নিউ মার্কেট থানায় মামলা করেছি এই বিষয়টা নিয়ে, কোনো ব্যবস্থা নেয়নি। হাসিনার আমলেও কিন্তু আমি বেশ কয়েকটা এরকম জিডি করেছি, কোনোটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসিনার আমলে আমি আশাও করি না ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ইউনূস সরকারের সময় কেন ডিসি সাইবার ঢাকা কোনো ব্যবস্থা নিল না? ভদ্রলোককে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমি এখান থেকে, এবং হারুন ভাই, আপনি বলতে চাচ্ছেন, আমি একটু রুমিনের মতো একটা প্রমিনেন্ট পলিটিশিয়ান বাংলাদেশের, সে যদি একটা হেনস্থার শিকার হওয়ার পরে কমপ্লেইন করে বিচার না পায়, সাধারণ মেয়েদের কথা চিন্তা করেন, যা রুমিনের প্রোফাইল নাই, যাকে কেউ চেনে না, যার আকাঙ্ক্ষা আছে কিন্তু সে ইনভলভ হইতে পারছে না। তাহলে এই যে সামাজিক বুলিং এর বলয়, একটা হচ্ছে ডাইরেক্ট বুলিং, আর একটা হচ্ছে দেখে যে
মেন্টালি নিজেকে লুকায়া ফেলা, গুটায়া নেওয়া যে না রাজনীতি আসলে করা যাবে না। এটা কিন্তু একটা ইনডাইরেক্ট বুলিং নিজের উপরে, যে না আমাকে দিয়ে আসলে রাজনীতি হবে না, করা যাবে না, মানে হেনস্থা করার জন্য এখন এগুলাকে ব্যবহার করা হচ্ছে। আমরা এ নিয়ে আরো কথা বলবো। তো আমিও এখান থেকে ডিসি সাইবার ক্রাইমকে অনুরোধ করব, ব্যারিস্টার রুমিন ফারহানার যে অভিযোগ সেটি নিশ্চয়ই আপনাদের দেখা উচিত। তো এখন এই আমরা যেটা বলছিলাম গুজবের রাত গজবের রাত, সেটি কোন পর্যায়ে গিয়েছিল? একটি আমাদের যে উপদেষ্টা রয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তার একটি ভিডিও যেটা ফেক পরে প্রমাণিত হয়েছে, ভিডিও ছড়ানো হয়েছিল যেখানে তিনি বলছেন যে সুইজারল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেপ্তার। আমরা যদি সেটা দেখতে পারতাম, তারপরে আমরা ব্যাখ্যায় যাব, আমাদের ফ্যাক্ট চেকার সেটা বলবেন। উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপর উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেককে দুঃখ দিয়েছে, কাউকে ক্ষুব্ধ করেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার, এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াই। আমরা শুনলাম এই ভয়েসটি, এটি ফেক। কিভাবে ফেক? তানভীর কি আমাদের সঙ্গে আছেন? হ্যাঁ, আছি। তানভীর, এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কি? আমরা তো আসিফ নজরুলের ভয়েস শুনতে পাচ্ছি, তাহলে কিভাবে? এটি তো আমি মেকিং প্রসেসটা বুঝতে চাচ্ছি আপনার কাছে, যে এটি তো ফেক ভিডিও, আপনারাই রিমোট স্ক্যানার করেছেন, মানে হাউ ডিড ইট ওয়াজ মেড, মানে কিভাবে তৈরি করা হলো এটা? আচ্ছা, এটা হচ্ছে আসিফ নজরুলের ভিডিওটা অস্তিত্ব আছে, মানে অবশ্যই আছে। উনি এই ভিডিওটা লাইভ হিসেবে করেছিলেন ওনার পেজ থেকে গত বছরের অক্টোবরে। তো ওই অক্টোবরটাতে আমার দেশের যে সম্পাদক মাহমুদুর রহমান, তিনি গ্রেপ্তার, তাকে তিনি দেশে আসার পর জামিন চাইতে গেলে গ্রেপ্তার করা হয়। তো তার প্রেক্ষিতে হচ্ছে উনি এই লাইভ ভিডিওটা করেছিলেন ওনার প্রসঙ্গে, মাহমুদুর রহমান প্রসঙ্গে। এখানে ডক্টর ইউনূস এর পদত্যাগ বিষয়ে কোনো কথাই উনি এখানে তো আসার কথাই না, অপ্রাসঙ্গিক বিষয়। তো ওই ভিডিওটাকেই কাটছাট করে মাহমুদুর রহমানের যে মানে বিষয়, যে শব্দগুলো আসিফ নজরুল উচ্চারণ করেছেন, ওই অংশগুলো কেটে দিয়ে পদত্যাগ বা এই ধরনের বিষয়গুলোকে রেখে এটাকে মানে সাজানো হয়েছে এভাবে যে আসিফ নজরুল এভাবে বলছেন এই ভিডিওতে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন। এটাকে এইভাবে মানে বাস্তব একটা রূপ দেওয়া হয়েছে কাটছাট করে। তো এই ভিডিওর এই কাটছাট প্রসেসটা আসলে আমাদের কাছে খুবই সাধারণ, মানে ফ্যাক্ট চেকারদের কাছে, কারণ এটা আমরা খুবই কমন একটা প্রসেস হিসেবে আমরা দেখি। প্রায় এটা এখন ইউজুয়ালি যে কেউ করতে পারেন যারা একটু জ্ঞান আছেন, তাই তো বলছেন আপনি? হ্যাঁ, এটা আমি যদি একটু অ্যাড করি, যে রুমিন ফারহানা আছেন এখানে, যে ওনার পেজ ছিল রুমিনস ভয়েস, উনি প্রায় হচ্ছে এটা থেকে ভিডিও করতেন, এখন সম্ভবত একটু কমিয়ে দিয়েছেন। তো ওনার এই ভিডিওগুলো নিয়েও কিন্তু এরকম কাটছাটের ব্যাপারগুলো ঘটতো। আমরা প্রায় আমি নিজে ওনার সাথে দুই একবার হয়তো যোগাযোগ করার, ওনার স্মরণ আছে কিনা আমি জানি না। আমরা আমি একটু জানতে চাই, রুমিনস ভয়েস, তার একটা তো ইউটিউব চ্যানেল কাজ করতেন, ওটা কিভাবে কাটছাট করতে একটু যদি একটু বিস্তারিত বলতেন। এই যে মানে এই ধরনের বিষয়গুলাই, যে উনি তো মানে বিভিন্ন ইস্যু ভিত্তিক অনেক কথাই বলতেন, উনি নিজেও এখন মানে ওনার কাছ থেকে আরো ডিটেল হয়তো জানতে পারবেন। আমরা তো মানে স্পেসিফিক যে ভিডিওগুলো দরকার হয় আমরা ওগুলোই দেখি, ওগুলোই হচ্ছে বের করি। তো উনি যে শব্দগুলো ইউজ করতেন বা যারা এটা ছড়াবে তারা কি করে মানে তাদের পছন্দের শব্দগুলো রেখে বাকি অংশগুলো সব কেটে দেয়। তো এই জিনিসটাকে পুরোটাই মানে অন্য একটা বিপরীত একটা অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যে উনি যদি ধরেন পক্ষের কথা বলেন, তো যারা এটা ছড়া এটাকে বিপক্ষের একটা অ্যাঙ্গেল হিসেবে দেখানোর চেষ্টা করে। এইভাবে বিভ্রান্তিকর ভিডিওগুলো উনিও ফেস করেছেন বলে, উনি নিজেও হয়তো জানেন বলে আমরা বিশ্বাস করি। মানে যারা এটা করেন তাদের ভিতরে নেগেটিভ হলেও ক্রিয়েটিভিটি আছে, সেটা আপনি বলতে চাচ্ছেন না? ওকে, আমরা এই ব্যাপারে কথা বলেছি, রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছি, ছাত্র নেতাদের সঙ্গে কথা বলেছি, সমন্বয়কদের সঙ্গে কথা বলেছি, খুব সংক্ষেপে 1-1.5 মিনিটের বেশি নয়। তাদের মন্তব্য এই ধরনের ভুয়ো খবর, ভুয়ো নিউজ, এগুলোর উদ্দেশ্য কি থাকতে পারে সেটা জেনে আমাদের সঙ্গে আলোচনায় আসবো যদি দেখতে পারতাম। জি, ইউনূস সাহেব পদত্যাগ করছে, সরকার পদত্যাগ করছে, এগুলো হলে দিবা স্বপ্ন বলে না, মানে জেগে জেগে যারা স্বপ্ন দেখে, এই স্বপ্নে এখন বাংলাদেশ নাই। বাস্তবতা হচ্ছে কে গুজব রটালো আর কে করলো, এগুলো নিয়ে মানুষ ভাবছে বলে মনে হয় না। এই সোশ্যাল মিডিয়ার এই খপ্পরে পড়ে কিছু লোক এখন জেলখানায় ঢুকেছে। আওয়ামী লীগের প্রায়, আমি যতটুকু শুনেছি, প্রায় 2 কোটিরও অধিক বট আইডি আছে, যেটা হচ্ছে ফেক আইডি যেটা আমরা বলি। এবং
যখনই হচ্ছে যে কোনো প্রোপাগান্ডা সার্কুলেট করতে হয়, তাদের এই ফেক পেজগুলো, তাদের এই ফেক আইডিগুলোকে ব্যবহার করে তারা এই প্রোপাগান্ডাগুলো সার্কুলেট করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির এক ধরনের ক্ল্যাশ এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এক ধরনের ক্ল্যাশ আকারে দেখানোর চেষ্টা করা হচ্ছিল। তখনই কিন্তু এই গুজবটা ডালপালা মেলার সুযোগ পায় এবং আওয়ামী লীগ কিন্তু নানানভাবে তারা এই যে ডক্টর ইউনূস পালিয়ে গেছে, উপদেষ্টা পালিয়ে গেছে, বিভিন্ন সময়ে কিন্তু তারা এটা ছড়িয়েছে। এই সময়ে এসে যে কোনো ধরনের রাজনৈতিক অনৈক্য আসলে আওয়ামী লীগকে এখানে স্পেস তৈরি করার জায়গা, স্পেস তৈরি করে দেয়। এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন গুজব ছড়িয়েছে এবং যারা সরকারের ভেতর থেকেও কিন্তু আমরা বিভিন্ন সময় নানা তথ্য আমরা দেখেছি যে অসত্য তথ্য কিন্তু বাইরে এসেছে, সেটি উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক বা অসতর্কতাবশতই হোক, বিভিন্ন অংশীজন তারা এই গুজব তারা ছড়িয়ে গেছে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ঘটনায় তারা গুজব সৃষ্টি করেছেন। আমরা দেখেছি মাশরাফি বিন মুর্তজার বাড়ি পুড়িয়ে গেছে, তিনি আওয়ামী লীগের একজন এমপি, সেই বাড়িটিকে লিটন দাসের বাড়ি বলে, হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে কিন্তু ভারতে প্রচার করা হয়েছে। সুতরাং নানামুখী কিন্তু গুজব এবং তার যে প্রচারণা, মিথ্যা প্রচারণা, সেটা কিন্তু আমরা দেখছি এবং সেটি প্রতিরোধে কিন্তু কার্যকর কোনো সেল বা টাস্কফোর্স আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে। আমরা তিনজনের বক্তব্য এখানে শুনেছি। সর্বশেষ যিনি, উনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, তারপরে উমামা ফাতিমা, তারপরে যিনি সমন্বয়ক, আর শুরুতে ছিলেন শামসুজ্জামান দুদু সাহেব, বিএনপি নেতা। তাদের বক্তব্যে একটা জিনিস আমার কাছে খুব স্পষ্ট মনে হয়েছে, তারা কয়েকটা ভাগে যদি ভাগ করি, টার্গেটেড, সরকারকে বেকায়দায় ফেলা, তাদের অনেক ফোর্স নিয়ে তারা এখন সাইবার ওয়ার্ল্ডে নেমেছে। রুমিন ফারহানা, এখান থেকে যদি আপনি আলোচনাটা শুরু করতেন। দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে এই যে একটা কম্বাইন্ড অ্যাটাক যেটা চলছে সেটা শিকার। কিভাবে শিকার? আমি সম্প্রতি লক্ষ্য করছি 5ই অগস্টের পর বিভিন্ন জায়গা থেকে আমার কিছু কিছু শব্দ এক করে, আমার কিছু কিছু বাক্য এক করে এমনভাবে ছড়ানো হচ্ছে যেন আমি আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছি। ধরেন এই যে এই কথাটা বললাম না, এটা এই লাইনটুকু নিয়েছেন নাকি? নিয়েছে তো বটেই, না হলে আমি কেন বলছি। অফকোর্স নিয়েছে, এবং মজার বিষয় হচ্ছে তাদের নিজস্ব কিছু পেজ আছে, তাদের নিজস্ব কিছু অ্যাকাউন্ট আছে, সেগুলো থেকেই তারা এটাকে প্রমোট করছে, এটাকে ছড়িয়ে দিচ্ছে। আগের এবং পরের যে কথাগুলো আমার, সেগুলো বাদ দিচ্ছে। এটা হলো এক ধরনের। আরেক ধরনের হলো, ধরুন এক বক্তব্য থেকে আমার 2টো শব্দ নিল, আবার হয়তো 10 দিন পরের আরেকটা বক্তব্য থেকে আরো 2টো শব্দ নিল, তারপরে হয়তো আরো আগের 1 বছর আগে একটা বক্তব্য থেকে 3টা শব্দ নিল, 2, 2, 3, 10টা শব্দ মিলিয়ে বা 7টা শব্দ মিলিয়ে তারা একটি বাক্য গঠন করলো, কমপ্লিট বাক্য গঠন করলো। এবং এই যে তারা একটা ফলস ন্যারেটিভ, মানে একটা ফলস বক্তব্য তৈরি করলো আমার, এটার পেছনে কাজ করছে এআই, এটার পেছনে কাজ করছে এই প্রোপাগান্ডা যারা ছড়াতে চান তারা, এবং এটার পেছনে দর্শক হিসেবে হয়তো লক্ষ কোটি মানুষ প্রতারিত হয়ে যাচ্ছেন প্রতিদিন। সো আমার মনে হয় যে এইগুলোকে আরো একটু সিরিয়াসলি নেওয়ার সময় এখন এসেছে। বিশেষ করে শোবিজ এবং রাজনীতি, এই দুটো ক্ষেত্রে কিন্তু ভয়াবহভাবে এটার প্রভাব আমরা লক্ষ্য করছি। কিন্তু শোবিজে এটার খুব বেশি ক্ষতিকর দিক থাকবে কিনা আমি জানি না, আমি শোবিজের যেহেতু না, কিন্তু রাজনীতিতে এটার একটা অনেক লম্বা এফেক্ট পড়তে পারে। একটা মানুষের ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আমার ভাই বলছিলেন যে এই যে যখন আমার উপরে এই ধরনের বুলিংগুলো নতুন প্রজন্মের মেয়েরা দেখে, তাদের পিতামাতা বলে যে তুমি এরকম একটা এম্পাওয়ার্ড ওমেন যেই দেশে এইরকম হেনস্থার শিকার হয় এবং কোনো বিচার পায় না, তাহলে তুমি আসলে কোন ইয়েটা আশা করো, কোন সুবিধাটা তুমি আশা করো এই দেশে পলিটিক্সে নেমে? সবকিছু তুমি হারাবে। সো এই যে একটা লং রান এফেক্ট, এইটা নিয়ে আমাদের ভাবা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, একটা দিয়ে আমি শেষ করছি, যাদের সত্য বক্তব্য ভাইরাল হচ্ছে, তারাও যখন দেখেন এটা তো বেকায়দার বক্তব্য হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলে এটা তো এআই দিয়ে করা, এটা তো সত্য না। আচ্ছা, মানে এড়িয়ে যাওয়ার জন্য ভেরি ইন্টারেস্টিং, বিকজ আমি আওয়ামী লীগের সময়টা বেশ কয়েকবার আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগ একটা বক্তব্য দিল, ধরেন বললো যে AK-47 নিয়ে আমরা মাঠ পাহারা দিব নির্বাচনের দিন, যেই এটা ভাইরাল হয়ে গেল অমনি বললো এটা সুপার এডিট, খেলা হবে সুপার এডিট, সবই বলে সুপার এডিট। তো এখন কোনটা সুপার এডিট কোনটা রিয়েল, এইটাও তো মানুষের জন্য বোঝাটা খুব মুশকিল। আসল নকল সমস্যা হয়ে গেছে, আসল নকল কোনটা মুশকিল। তাহলে আমি যেটা জানতে চাই, ওরা বলছেন, রুমিন ফারহানা বলছেন যে সংঘবদ্ধ অনেকগুলো আইডি, আমরা অতীতে এই কথা শুনেছি, আসলে কি সেরকম হচ্ছে? টার্গেটটা কি? মানে তারা কোথায় কাজ করছে? দেশে, খালি দেশে, বিদেশে, না ইন্টারন্যাশনালি এখন এই চক্রগুলো কাজ করছে?
দুইটা ঘটনা একটু বলে দিই। ওই যে আমাদের ছোট বোন উমামার ইন্টারভিউ জি, দেখলাম উমামা। আর কি, যে আন্দোলনের সময় আমার মনে আছে যে উমামা এবং নুসরাত আর একটা ছোট বোন আছে সমন্বয় করা, ওদের দুইজনের আপনার এডিট করে ওদের ছবি নেদারল্যান্ডের যে রেড ডিস্ট্রিক্ট আছে, ওই রেড ডিস্ট্রিক্টে যে পর্নস্টার আছে যারা গ্লাসে উইন্ডোতে দাঁড়ায় থাকে, তাদের ওইখানে সেট করছে। এবং ওরা বলছে যে বাড়ি থেকে লোকজন, বাবা মা রীতিমতো ইনফ্যাক্ট তাদেরকে হেন কোনো প্রেশার নাই যে তোরা বাড়িতে আয়, এগুলো বন্ধ কর এগুলো, কারণ তোদের কিন্তু বিয়ে দিতে পারবো না। মানে বাবা মার একটা জায়গা কি চিন্তা, টেনশনের জায়গা, যে সোশ্যাল যে রিয়েলিটি আছে। দ্বিতীয়ত দেখেন যে ডোনাল্ড ট্রাম্প এসে যে প্রায় শখানেক এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে, তার ভিতরে একটা হচ্ছে ইউএস এইড ফান্ডের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, এটা শাটডাউন করে দিয়েছে। শাটডাউন করা ইন্ডিয়ান 3 মাসের জন্য। জি, ইন্ডিয়ান মিডিয়াতে আসছে যে ডক্টর ইউনুস যখন ডাভোসে গেলেন, উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে নেগোসিয়েশন করতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প সরাসরি বলে দিয়েছে যে বাংলাদেশে আমি সকল এইড সাসপেন্ড করে দিচ্ছি, এবং বাংলাদেশের নামে দেখবেন একটা চিঠিও আছে ইউএস এইডের। কিন্তু বাংলাদেশে আমেরিকার যে ডেপুটি অ্যাম্বাসেডার ছিলেন একসময় জন ড্যানি লুইস, তিনি তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন যে আসলে জেনুইন চিঠিটা হচ্ছে ইউএস এইড ইন্ডিয়ার, যে তারা ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানাইছে এবং যারা যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আছে যে ইউএস এইড সকল ফান্ড এবং প্রজেক্ট সাসপেন্ড করে দিচ্ছে। বাংলাদেশেরটা না কিন্তু, আর হলো একটা সেন্ট্রাল একটা অর্ডার আছে হোয়াইট হাউসের। তো বাংলাদেশের ব্যাপারে এটা কেন করেছে? আপনি যেটা দিয়ে শুরু করেছেন, ডক্টর ইউনুসকে ছোট করা, আন্ডারমাইন করা, রিজাইন করছে, ট্রাম্প প্রত্যাখ্যাত, মোদির সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। এবং দেখেন এই যে এটা নিয়ে কিন্তু এখন ইন্ডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে, যে মোদি এবং ট্রাম্পের স্পেশাল রিলেশনশিপের আলোচনা ইলেকশন ক্যাম্পেইনে শুনলাম, সেই ইন্ডিয়ানদের নিয়ে এখন আপনার আমেরিকাতে জরিপ হয়েছে যে অবৈধ মেক্সিকান বনাম বৈধ ভারতীয় আমেরিকানরা তোমরা কাকে চাও। 80% আমেরিকান পোলে ভোট দিয়েছে আমরা অবৈধ মেক্সিকানদেরকে চাই, 20% বৈধ ভারতীয়দেরকে চাই না। এবং ইতিমধ্যে দেখেছেন যে 18,000 ইললিগাল ইন্ডিয়ানকে আউটরাইট বের করে দেওয়ার প্রসেস চলতেছে। তাহলে এগুলোর যে কনসিকোয়েন্স, এগুলো যে হচ্ছে, এবং দিন শেষে যারা এগুলো আমাদের উপর চাপানোর চেষ্টা করছে, তারা কিন্তু ডিসইনফরমেশনে, মিসইনফরমেশন চ্যাম্পিয়ন হচ্ছে, আর আমরা ইকোনমিস্টের হিসাবে কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি। অতএব অ্যাজ এ ক্রেডিবল নেশন আমাদের ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ফেস করতে হবে, আমরা স্টেট ফাস্ট থাকবো এবং আমরা দিন শেষে উইন করব। রাইট, ডিসইনফরমেশনের জায়গা যেটা বলেছেন, আমরা ফিরবো, এই আলোচনায় ফিরবো। দর্শক, ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের আবারও পরিচয় করে দিই। ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার ফুয়াদ, আর রয়েছেন তানভীর, ফ্যাক্ট চেকার অনলাইনে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে আরেকটি ভিডিও দেখাতে চাই, যেটি আসলে ভুয়া, তবে সেটি যদি দেখানো যায়, তিনি একটি ইংরেজি স্টেটমেন্টকে কিভাবে বিকৃত করা হয়েছে সেটি দেখে আমরা আলোচনায় যেতে চাই। If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. Think for me. তানভীর কি আছেন আমার সঙ্গে? এই যে ব্যারিস্টার ডক্টর ইউনুসের, প্রফেসর ইউনুসের যে একটি ভয়েস আমরা দেখলাম, এটাকে বলা হচ্ছে যে তিনি আর দেশে ফিরবেন না, না ফিরলে কি হবে। আসলে বিষয়টি কি ছিল? এটা হচ্ছে দাভোসে, তো এটা না দাভোসে? জি, সুইজারল্যান্ড। ইউনুস সেখানে একটি বক্তব্য দিয়েছিলেন গণমাধ্যমে। তো ওই বক্তব্যে তিনি একটি জুলাই আন্দোলনে এক কিশোর তাকে চিঠি লিখেছিল, যে চিঠিতে এই লাইনটা ছিল যে যদি আমি না ফিরে আসি, এরপর মানে বাকি অংশ মাকে চিঠিটা লিখেছিল, তাই তো? তো এটা ডক্টর ইউনুস মানে ওই কিশোরকে কোট করে বলছিলেন আর কি। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কিশোরের অংশটা কেটে দিয়ে জাস্ট এই লাইনটাই রাখা হয়েছে যে যদি আমি ফিরে না আসি। তো মানে মানুষ এভাবে বুঝছে যে এটা হয়তো ডক্টর ইউনুসের নিজেরই বক্তব্য। তো এটার আশঙ্কার বিষয় হচ্ছে যে এই ভিডিওটা প্রায় আমাদের নজরে এসেছে, প্রায় 2 লক্ষাধিক মানুষ দেখেছেন, এবং এমন অনেক কমেন্ট আছে যারা হচ্ছে অনেকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করে
অনেকে হচ্ছে অভিনন্দনও জানিয়ে ফেলেছেন এরকম বিষয়গুলোতে। তো এই জিনিসগুলো ওই যেটা আমি বললাম একটু আগেও, রুমিন ফারহানা, এরপরে হচ্ছে যাদের ভিডিও, আসিফ নজরুলের ভিডিওর বিষয়, এটাও ঠিক একই ধরনের ভাবেই হচ্ছে কাটছাট করা হয়েছে আগে পরে। তো এইভাবে হচ্ছে একটা বিভ্রান্তিকর একটা প্রচারণা সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। যে ব্যারিস্টার ফুয়াদ, আমরা খুব কংক্রিট জায়গায় যেতে চাই। এগুলো তো শুধুমাত্র কেউ বিনোদন করার জন্য করে না। আপনি একটু আগেই বলছেন যে ইন্ডিয়ার কথা বলেছেন, তারা কি করে, মানে এগুলো আমি বারবারই জানতে চাই যে 6 মাস বা 5 মাস হলো, এগুলো কি খুব বেশি টার্গেটেড, খুব বেশি অর্গানাইজড, না বিনোদন? আপনি কোন জায়গা থেকে দেখেন? মিস ইনফরমেশনটা হচ্ছে আপনার গুড ফেইথে করে, যে একটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট একটা ঘটনা আপনি দেখে বিশ্বাস করলেন, আপনার কাছে মনে হয়েছে, তো আপনি আবার শেয়ার করে দিলেন যে এই ঘটনাটা এরকম। এটার ভিতরে কোনো কনসার্টেড এফোর্ট নাই, এটা ইন্ডিভিজুয়ালরাই মেনলি করে আর কি। ডিসইনফরমেশন যেটা ঘরে, ইটস এ অর্কেস্ট্রেটেড এফোর্ট, যে তারা টার্গেট করে এবং আমরা নিজেরা বুঝি। এটা তো ডিসইনফরমেশন। হ্যাঁ, ডিসইনফরমেশন যেটা, এটা একদম অর্কেস্ট্রেটেড, অপতথ্য, ফ্যাকচুয়ালি ইনকারেক্ট এবং পরিকল্পিতভাবে ডিফেম করা, অন্যকে ছোট করার একটা ম্যালিশিয়াস ইন্টেনশন এখানে ইনভলভ আছে। এটা হলো ডিসইনফরমেশন। এবং এটা আমরা বুঝি কখন, যেমন ধরেন আমি কদিন আগে আপনার উর্দুভাষী বাংলাদেশি যারা আছে, যাদেরকে কখনো বিহারি, কখনো আটকে পড়া পাকিস্তানি এই ধরনের শব্দ বলা হয়, আমি তাদেরকে উর্দুভাষী বাংলাদেশি বলি, কারণ তারা বাংলাদেশের সংবিধান মোতাবেক এখন বাংলাদেশের নাগরিক। তাদের একটা ইভেন্টে গেলাম, তাদের দাবি দেওয়া, অধিকার, ন্যায্যতার প্রশ্ন নিয়ে কথা বলেছি। তো নিচে ধরেন যে কয়েকশো মন্তব্য পড়েছে, এটা বোঝাই যাচ্ছে যে ডেলিবারেটলি এগুলো বট আইডি দিয়ে করা হচ্ছে। এঙ্গেজিং কমেন্ট না, কিছু কিছু কমেন্ট থাকে ধরেন মানে এটা তো তথ্য কোথায়, সোর্স কি, কিভাবে বললেন, আরো ডিটেইলস বলেন, ব্যাখ্যা চাই। বট তো এক ধরনের এআই, হ্যাঁ এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বট দুইটাই আছে। বট হলো এআইও আছে, আবার এমপ্লয়েড যে আওয়ামী লেসপেন্সার, ইন্ডিয়ান লেসপেন্সার, এটাও আছে, দুইটাই। মানে এটা ইন্টেনশনালি রাখা। হ্যাঁ, তারা ধরেন প্রতিটা কমেন্ট করলে একটা বার্গারের টাকা পায়, 50 টাকা, ছোট বার্গার আর কি, বেশি বড় না, ছোট ওই যে বন সাইজের বার্গার। তো ওইটা পাইলে যেটা হয়, তার একটা করে মন্তব্য করে আর কি। তো ওইটা আমরা যখন মন্তব্য পড়ি আমাদের কোনো পোস্টের নিচে, তখন ধরেন আমরা বুঝি যে মন্তব্যগুলোর ভাষা প্রায় সিমিলার। কারণ ধরেন একই দোকানে বার্গারের টেস্ট কীরকম যদি জিজ্ঞেস করেন, প্রত্যেক কাস্টমার বলবে ভালো, লবণ বেশি হয়েছে, কম হয়েছে, মুরগিটা আস্ত ছিল, লম্বা ছিল, খাটো ছিল, মুরগির ভিতরে হাড্ডি ছিল, মুরগির ভিতরে লেজ, জেনারেটেড জিনিস একই রকম। হ্যাঁ, জেনারেটেড জিনিস প্রায় এক। এবং যেটা হয় বটের হয় কি, আপনার বট যারা টিম লিডার আছে, এরা আবার একটা টপিকে 50টা মন্তব্য রেডি করে দেয়। রেডি করে দিয়ে এই যারা বার্গার খোর আছে, এই বার্গার খোরদেরকে এটা আবার পেজে দিয়ে দেয়। তো বার্গার খোর ধরেন 1 নম্বর যে কমেন্টটা করছে, 13 নম্বর বার্গার খোরও ওই মন্তব্যটাই আবার কপি করে দিচ্ছে, আবার 19 নম্বর বার্গার খোরও ওইটা দিয়ে দিচ্ছে। তো এই বট বার্গার খোররা হয় কি, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ফটোকপি চালাচালি হয়েছে। বুঝতে পেরেছি, নকল করে ইন্টেনশনাল এবং ইনভেস্টেড। রুমিন, আমরা তো এটা আগেও শুনতাম, যখন পতিত আওয়ামী লীগ তারা বলতো যে এটা অন্যরা করে, বিষয়টা কি এখন ভাইসি ভার্সা হয়ে গেছে, না সব পক্ষই করে? আপনার কি অভিজ্ঞতা? আমার মনে হয় এটা সকলেই করে। এবং আওয়ামী লীগ যেহেতু গত 15 বছর একেবারেই জনসমর্থন ছাড়া ক্ষমতায় ছিল, তাদেরকে এটা অনেক বেশি করতে হয়েছে। বিকজ তাদের যে এক ধরনের সমর্থন আছে এবং তাদের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে হেয় করা, ভয় দেখানো, তাদেরকে কোনো না কোনোভাবে ডিমিন করা, তারা যাতে আর অত ভোকাল না হয় সেরকম একটা ব্যবস্থা করা, সেই জন্য তারা আসলে এআইকে অনেক বেশি ব্যবহার করেছে। এবং এখন যে বাস্তবতা, আপনি দেখবেন যে দল মতের মানুষদের বিভিন্ন রকম ব্যাপারে তাদের মতদ্বৈততা আছে, অনেক জায়গায় তাদের মত ঐক্যমত নাই, কিন্তু কিছু ব্যাপারে তারা একমত। যেমন শেখ হাসিনা বাংলাদেশে আর পলিটিক্স করতে পারবে না, এই ব্যাপারে কিন্তু আপনি দলমত যাকেই যে জিজ্ঞেস করেন, আপনি ইসলামিক দল বলেন, বিএনপি বলেন, এবি পার্টি বলেন, সকল দল কিন্তু মোটামুটি একমত যে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ পরিবারের কেউ বাংলাদেশে পলিটিক্স করতে পারবে না। সো এই যে পুরো বাংলাদেশ একদিকে, কিন্তু আওয়ামী লীগের একটি গোষ্ঠী, তাদেরও অনেকে মনে করে যে এভাবে আসলে পলিটিক্স চলতে পারে না, কিন্তু তাদেরও একটা গোষ্ঠীতে এখনো ইমান রেখেছে শেখ হাসিনার উপরে, এখনো ইমান রেখেছে দলের উপরে। সো তারা তো মরিয়া একটা লড়াই লড়বে, এবং তাদের এখন লড়ার জায়গাটা কিন্তু ওই ফেসবুক, তাদের আর অন্য কোনো জায়গা নাই লড়াই করবার। সো সেখানে তারা করছে। এবং আওয়ামী লীগ গত কয়েক বছরে অবিশ্বাস্য পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে, সেটাও তো তাদের ইনভেস্ট করতে হবে। এবং আমি সবসময় একটা কথা বলি যে রাজনীতির মাঠ এখন দুটা, একটা হচ্ছে প্রচলিত, একটা হচ্ছে ডিজিটাল। সো প্রচলিত মাঠে তারা যেহেতু নাই, ডিজিটাল মাঠের কন্ট্রোলটা তারা নিতে চাইবে। স্পষ্ট ডিজিটালের কথাই বলছেন। আমরা যাব ফ্যাক্ট চেকার
তানভীরের কাছে। তানভীর, খুব সংক্ষেপে 1 মিনিটে, আধা মিনিটে জানতে চাই, যদি 3-4টা টিপস দিতেন আমার মতো সাধারণ মানুষ একদম ডিপ ফেক ফেক এগুলো কিভাবে বুঝবো, খুব সংক্ষেপে। খুব সংক্ষেপে হচ্ছে ওই যেটা বললাম যে আমাদেরকে সন্দেহ করতে হবে, যে কোনো কিছু দেখলেই যে এটা যে সত্যি হতে পারে বা সত্যি হতে নাও পারে, এই দুইটা সন্দেহ আমাকে রাখতে হবে। ওই অনুযায়ী ওই সিদ্ধান্তটা যদি আমি নিতে পারি যে হ্যাঁ এটা সঠিক, তাহলে আমি শেয়ার করব, অন্যজনকে জানাবো। এই জায়গাটা যদি ঠিক রাখতে পারি, অন্য সব মানে এর পরের ধাপগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। যে আমি যদি শেয়ারই না করি, তাহলে অন্য আরেকজনের কাছে এই ভুল তথ্যটা যাচ্ছে না। তো এই জন্য নিজের ভিতরে সন্দেহের জায়গাটা জন্ম দিতে হবে, এবং ওই প্রতিটা কন্টেন্টই আমাকে সন্দেহ করতে হবে যে এটা আসলে ভুল হতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। রিউমার স্ক্যানার, বাংলাদেশের সিনিয়র ফ্যাক্ট চেকার আনভীর মাহতাব আবির। আমরা বুঝতে পারলাম যে আমাদের সন্দেহ করতে হবে, আমাদের একই সঙ্গে এই ধরনের সন্দেহজনক শেয়ার করব না। রুমিন ফারহানা ব্যারিস্টার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্যাক্ট চেক প্রতি মঙ্গলবার রাত 10টায় প্রচারিত হবে। আমরা চাই গুজব দূরে সরে যাক, মানুষ সত্য জানুক এবং সত্য জানতে শিখুক, গুজবকে চিনতে শিখুক। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা সবাইকে নিরন্তর ঝর্ণাধারায়।